আজকে আমরা দেখব যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী সচিব পদের গণিত অংশের সমাধান। যে প্রশ্ন শুরু হবে আমাদের 21 নম্বর প্রশ্ন দিয়ে। কি বলছে যে 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে এই অঙ্কটা আমরা যদি করি তাহলে হচ্ছে কি হচ্ছে যে 0, তাহলে আমরা যদি সাজাই বৃহত্তম সংখ্যাটাকে সাজাই 3, 2, 1, 0। আচ্ছা 3, 2, 1, 0। তারপরে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা সাজাইতে যাই, প্রথমে 0 আসে, কিন্তু প্রথমে 0 দেওয়া যাবে না, প্রথমে 1 দিতে হবে, তারপর হচ্ছে 0 দিতে হবে। তাহলে আমরা 1, 0, 2, 3 এইভাবে সাজাইতে হবে। আমরা বিয়োগ করি, বিয়োগফল কত? 3 আসে মিলাইতে লাগে, এইখানে লাগে 7, 3 আছে 11 লাগে 8, হাতের 1, 1, তারপর এখানে থেকে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2187, মানে 2187। আচ্ছা, এইটা কি বলতে 22 নম্বর কোয়েশ্চেন দেখি। 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? আচ্ছা, সাধারণ ভগ্নাংশ যদি বের করতে যাই আমরা, তাহলে কি করতে হবে? লিখি, আচ্ছা লিখি 1.16। আচ্ছা, নিচে টান দিয়ে আমরা যে পয়েন্টটা উঠাই দিই, তাহলে পয়েন্টটা হলো একটা 1, তারপর 2টা সংখ্যা আছে, এই জন্য আমরা নিব 2টা 0। এইটা যখন ভাগ যদি করি আমরা, আচ্ছা ভাগ যদি করি, ধরি নেই যে এখন এখানে পয়েন্ট নাই, তাহলে 1.16 ভাগ করলে তারা 1 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে আছে আমাদের 100, 1.6। তাহলে এখানে আসে, যদি উপরে আমরা দেই 16, নিচে যদি দেই 100, কাটাকাটি করা যায় না দিয়ে, 4 চোখ 16, 4 25, 100, 1, উপরে 4, নিচে 5, 25, নিচে আমাদের 25। এটা হইলো আমাদের উত্তর। উত্তর হইলো আমাদের এইটা। আচ্ছা, একটি তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে 32 কেজি। আচ্ছা, অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন যদি 20 কেজি হয়, তাহলে পাত্রটির ওজন কত? তাহলে অর্ধেক যদি তেল থাকে তাহলে হয় 20 কেজি। তাহলে ফুল যদি তেল থাকে তাহলে কি হয়েছে, হাফ যদি তেল থাকে তাহলে এইটার ওজন হয় 20 কেজি নাকি? তাহলে 1 অংশ ফুল তেল থাকলে হইবে 2 দিয়ে গুণ নাকি? তাহলে হচ্ছে 20 গুণন 2, 40 কেজি। 40 কেজি থেকে যদি আমরা 32 কেজি বিয়োগ দেই, তাহলে পাত্রটার ওজন বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বিয়োগ দেই 40 বিয়োগ 32, 8 কেজি। তাহলে পাত্রে পাবো 8 কেজি। আচ্ছা, 24 নম্বরটা দেখি, এটা গুণ করতে বলছে।
তাহলে আমরা গুণ করি। কি গুণ করতে বলছে? √8 গুণন √2। এর আগে মাইনাস আছে, এরও সামনে মাইনাস আছে, তো কত হয়? গুণ করলে হচ্ছে মাইনাস। আচ্ছা, প্রথমে যে √−16, তাইলে কত হয় এখানে? আচ্ছা, -4 উপরে যদি বর্গ করি, -4 উপরে স্কোয়ার দিলে এটা থাকে, তাহলে আছে স্কোয়ার রুট কাটা যায়, কাটা গেলে আমাদের থাকতেছে -4। আচ্ছা, 0.45 এর সমান, এর সমান কত শতাংশ হবে মানে? তাইলে আমাদের এখানে ধরে নেই যে 45কে আমরা যদি পার্সেন্ট যদি করি, তাহলে কত হচ্ছে দেখো। পার্সেন্ট মানে আমরা জানি 100, 100 দিয়ে ভাগ, 45 যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে আসে কত? 0.45, মানে এইটা হবে 45%। আচ্ছা, আয়করের হার 20% থেকে বৃদ্ধি পেয়ে 20% থেকে 25% বৃদ্ধি পায় এক ব্যক্তির মোট আয় 40,000 হলে তার আয়কর কত বাড়ে? মানে 5% বাড়ছে। আগে ছিল 20 টাকা, এখন হয়েছে 25 টাকা, নাকি? তাহলে আয় বাড়ছে কত? মানে আয়কর বৃদ্ধি পেয়েছে কত? সমান 5 টাকা, 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে পার্সেন্টেজ, তাহলে সে 100-তে বাড়ছে 5 টাকা, 100-তে বাড়ে 5 টাকা, একেবারে 5/100, তারপর হচ্ছে কত? 40,000 হলে আয় বাড়ে 40,000-এ আয় বাড়ে 5 গুণ 40,000, নিচে আছে আমাদের 100। তাহলে এই দুইটা শূন্য কাটা 4-5-20, বারে 2,000 টাকা, এইটা আছে উত্তর। তারপরে 2,000 টাকা। আচ্ছা, 27 নম্বর প্রশ্নটা কি বলছে যে হাসান সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকে বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? তাহলে বার্ষিক মুনাফা আছে 10%। তাহলে আমরা ধরি, জানি যে 100 টাকা, 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ কয় টাকা? 6 না 10 টাকা হবে। আচ্ছা, সুদ হবে 10 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে 10/100, তাহলে 5,000 টাকা 6 বছরের সুদ, সুদ হচ্ছে 5,000 টাকার 6 বছরের সুদ হবে কত? 10 ×
গুণন 5,000, নিচে থাকলো আমাদের 100। তাহলে কাটাকাটি করি, 5 6 30, মানে কত হয় উত্তর? 30 দিয়ে তারপর হচ্ছে 2টা 3,000 টাকা। অনুপাত কি? অনুপাত ভগ্নাংশ। অনুপাত হচ্ছে একটি, অনুপাত কি? একটি ভগ্নাংশ। ভগ্নাংশ। আচ্ছা, কি বলতেছে? একটি ত্রিভুজের অনুপাত যদি 2:3:4 হলে বৃহত্তম কোণটি মাপা। আমরা ত্রিভুজে জানি যে এটা ত্রিভুজের সমান সমান কত? 180°। ঠিক আছে না? তাইলে অনুপাতের যোগফল এগুলোকে আমরা যোগ করব। 2:3:4। তাহলে হচ্ছে 3 2 5 আর 4 9। কি 9 যদি হয় বৃহত্তম কোণ হচ্ছে 60। তাহলে হচ্ছে এখানে লিখতে হবে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল সমান সমান 2 যোগ 3 যোগ 4। 2 5 আর 4 9। বৃহত্তম কোণ এখানে কত? 60। বৃহত্তম অনুপাত আর কোণ এটা 60। তাহলে আমরা ধরো যে তাহলে লিখি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান সমান 180°। এটা আমরা সবাই জানি। তারপরে তাহলে আমাদের লিখতে হবে 180 গুণন নিচে 9 উপরে হচ্ছে 60। তাহলে কত হচ্ছে? 9 2 18 20 80। বৃহত্তম কোণটা হচ্ছে 80। চার বিশং 80। এইটা হচ্ছে উত্তর। আর যদি বলে ক্ষুদ্রতম কোণ কত? ক্ষুদ্রতম কোণ বের করতে হলে আমরা যে 180 নিচে তো 9 উপরে হচ্ছে 2, তবে 20 40। তাহলে হচ্ছে আরেকটা সেইটা কত হবে? তাহলে সেটা আমরা যদি করি 180 গুণন উপরে যাবে 3 নিচে যাবে 9 20 3 20 60। মানে এইখানকার মানে সবগুলো আমি বের করে দেখাইলাম, কিন্তু আমাদের উত্তর যে এই প্রশ্নের মধ্যে আসে। তারপর 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? ক ও খ এর বেতনের অনুপাত 7:5 হলে খ ক অপেক্ষা 400 টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত? ধরি ক এর বেতন 7x 5x। ধরি ক ও খ এর বেতন
বেতন 7x ও 5x, তাহলে অপেক্ষা বেশি, তাহলে কয়ে তাহলে হচ্ছে ক্ষয়ের থেকে বেশি আছে। তাহলে লিখি 7x বিয়োগ 5x সমান সমান 400 টাকা। 2x সমান সমান 400, x সমান সমান হচ্ছে 200, x এর 200 যদি হয়, ক্ষয়ের বেতন হচ্ছে x এর মান 200 বেরোলে ক্ষয়ের বেতন হচ্ছে 5x, 5 গুণন 200 সমান সমান হচ্ছে 1000 টাকা। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত হচ্ছে? তাহলে ক্রয় মূল্য কত? 380 টাকা যদি বিক্রি করে যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্যটাকে 380 কিনছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এইটা। ক্রয় মূল্য হচ্ছে আমাদের 400 টাকা। মূল্য 400 টাকা, আমাদের ক্ষতি হয়েছে কত? এখানে লিখতে হবে যে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 20, 400, তাহলে 100 টাকায় ক্ষতি হয়, এসে লিখি 100 টাকায় ক্ষতি হয় 20 গুণন 100 ভাগ আছে 400, 5 সমান সমান হচ্ছে ক্ষতি 5% ক্ষতি হয়। ক্ষতির হার বের করতে বলতে এই জন্য, আমরা যদি লাভ ক্ষতির অঙ্ক করি, করতে গেলে সর্বপ্রথম আমাদের ক্রয় মূল্যটা আনতে হবে। কি থাকে ক্রয় মূল্য আনতে গেলে, যেহেতু এখানে 380 টাকা বিক্রয় করছে, বিক্রয় করে 20% 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা। লাভ ক্ষতিটা অঙ্ক করতে গেলে আমাদের ক্রয় মূল্যটা আনতেই হবে। আচ্ছা, একটা সুন্দর একটা অঙ্ক আসছে, কি বলছে যে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা হয় 3 গুণ, শতকরা লাভের হার কত? এখানে ক্রয় মূল্য দেওয়া নাই, আমাদের ক্রয় মূল্যটা আনতে হবে। আচ্ছা, ধরি ক্রয় মূল্য x টাকা, আবার আছে বিক্রয় মূল্য y টাকা। তাহলে লাভ যদি আমরা বের করতে চাই, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে তো লাভ হয়, ঠিক আছে না? হ্যাঁ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে লাভ আছে। বিক্রয় মূল্য y টাকা, এখানে লিখে লাভ, লাভ y বিয়োগ x টাকা। আবার কি বলছে যে বিক্রয় মূল্য দ্বিগুণ যদি হয়, বিক্রয় মূল্যটা দ্বিগুণ করি আমরা, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ
হবে আমরা দ্বিগুণ যদি করি 2y বিয়োগ x, সেইটা লাভ হইবে। এখন যদি আমরা লিখি শর্ত মতে বা প্রশ্ন মতে, শর্ত মতে 2y বিয়োগ x, দুইটা লাভই লিখি y বিয়োগ x। কি বলতে যে এখানে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয় লাভ হইবে 3 গুণ, এখানে বলা আছে। তাহলে দুইটা লাভে লিখছে, কিন্তু এইটা লাভ আমাদের 3 গুণ বেশি আছে। তাহলে আমরা 3 গুণ বেশি সমান সমান করতে চাই, হয় এটাকে আমরা 3 দিয়ে ভাগ দিব বা এটাকে আমরা 3 দিয়ে গুণ দিব। এইটাকে দিলে এটাকে দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের হচ্ছে 2y বিয়োগ x 3y বিয়োগ x 3x 3y বিয়োগ 3x। আচ্ছা, আমরা যখন কাটাকাটি করি, এই যে এখানে মাইনাস এক্সটা রাখে দিলাম, মাইনাস 3 সমান সমান এই লিখলে প্লাস 3x, তারপর আছে এখানে 3y রাখে দিলাম, এটা প্লাস আছে এদিকে, এই 2yটাকে এদিকে আনলে মাইনাস 2y এইখানে থাকতেছে আমাদের। তাইলে থাকতেছে এখানে বিয়োগ দিলে 2x সমান সমান y, y সমান সমান 2x যদি এখন y মানটা আমরা এখানে বসাই দিই কোনো একটা লাভে, তাহলে হচ্ছে y বিয়োগ x, y এর মান হচ্ছে 2x বিয়োগ x সমান সমান হচ্ছে x, মানে x টাকা লাভ হয়। তাহলে x টাকায় যদি x টাকা লাভ হয় তাহলে 1 টাকা লাভ হইবে। আচ্ছা, দেখি x টাকায় লাভ হয়, x টাকায় লাভ হয় আমাদের x টাকা, 1 টাকায় লাভ হয় x বাই x, তাহলে 100 টাকায় লাভ হয় x গুণন 100 নিচে হচ্ছে x, লাভের পার্সেন্টেজ হচ্ছে 100%। 100% লাভ। আচ্ছা, একটি গাড়ি চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে ঘোরে কতবার? তাহলে প্রতি মিনিটে 90 বার ঘোরে, তাহলে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে ঘুরবে, তাহলে 60 মিনিটে ঘোরে 90 বার। 60 সেকেন্ডে না, এটা হবে 60 সেকেন্ডে ঘোরে 90 বার, তাহলে 1 সেকেন্ডে ঘোরে 60 দিয়ে ভাগ দিলে, আচ্ছা কাটাকাটি করি 3 দিয়া 6 3 3 9, 3 ভাগ 2 বার ঘোরে। আচ্ছা, 3 ভাগ 2 বলতে 1.5 বার, 1.5 পড়ছে, যেমন 1.5, 1 সেকেন্ডে করে সে 1.5, তাহলে একবার ঘুরলে যায় সে 360 ডিগ্রি, যেহেতু এটা গোলাকার বৃত্ত, তাহলে সে একবার ঘুরলে যায়
একবার ঘুরলে যায় 360 ডিগ্রি। একবার যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি যায়। তাহলে আছে 3/2 বার ঘুরলে যায় 360, 3/2 ডিগ্রি। কাটাকাটি করলে আছে 81 × 3, 3 0 0 3 এসে 3 দিয়ে 5 মানে আছে 540 ডিগ্রি ঘোরে। আমরা আসলাম এখন যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো গড়। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে আমরা জানি যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n²। আচ্ছা, আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 50টা, জোড় সংখ্যা আছে 50টা। আচ্ছা, বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি আছে n²। যেহেতু 50টা বিজোড় সংখ্যা আছে তাহলে আমরা 50-এর উপর স্কোয়ার দিই, কত হচ্ছে 2500। আবার এই 2500কে যদি 50 দিয়ে ভাগ করি, যেহেতু সংখ্যা আছে 50টা, 5×5=25 মানে আছে 50। আচ্ছা, তারপর 35 নম্বর হচ্ছে a² + b² এর সূত্র হচ্ছে এইটা 1/2 a + b² + a - b²। এইটা আছে আমাদের একটা সূত্র, বীজগণিতের একটা সূত্র। সূত্রটা হচ্ছে a² + b²। এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। আর আমরা জানি a² - b² = a + b × a - b। আর এটা a² + b²। আচ্ছা, এখন 36 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন। 36 নম্বর অঙ্কটা বলছে যে দেওয়া আছে a + b = 7, a - b, ab = 10 হলে a² + b² + 3ab। আমাদের বের করতে হবে a² + b² + 3ab। এইটা অঙ্কটা বের করতে হবে। এটা একটা অনুসিদ্ধান্ত আছে কি a + b² - 2ab + 3ab। এইটা আছে তো অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে a² + b²। তাইলে আমরা এখানে দেই 7-এর উপর যদি আমরা স্কোয়ার দিই -2 × 10 + 3 × 10। এবির মান যেহেতু 10, এই জন্য মানগুলো বসাই দিলাম। 49 বিয়োগ হচ্ছে 10 × 2 = 20 + 30। 10 বিয়োগ 10, 10 49, 10-এ 59। এইটা হচ্ছে উত্তর। আচ্ছা, 37 নম্বরটা কি বলছে যে a + b ভাগ ab + b - c ভাগ bc + c - a ভাগ ca সমান কত? এটা হচ্ছে একটা সরল অঙ্ক।
আচ্ছা, অঙ্কটা এইটা থাকলো। আমরা যদি এখন যদি যদি বসাই, লসাগু যদি করি, তাহলে এ বি সি যদি নেই, এ বি কাটা গেলে সি থাকে, তাহলে এ সি মাইনাস বিসি প্লাস প্লাস যেহেতু আছে, বিসি বাদ গেলে আছে এ বি মাইনাস এসি। আচ্ছা, প্লাস সি এ বাদ দিলে বি থাকে, তাহলে হচ্ছে বিসি মাইনাস এ বি। কাটাকাটি করি, মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি। এটা সময় যদি উপরে 0 হয়, নিচে আছে এ বি সি, উপরে আছে 0, এইটার মান হচ্ছে কত হবে? 0 1। আচ্ছা, কি হচ্ছে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি যে পূরক কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 0, 90 ডিগ্রি তো দেওয়াই আছে। আচ্ছা, 39 নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ই ও এফ। ইবি সি এফ একটি চতুর্ভুজ। চতুর্ভুজটি একটি কি হবে? এটা হচ্ছে চতুর্ভুজটি একটি হবে ট্রোপিজিয়াম। এটা আছে ট্রোপিজিয়াম, ট্রোপিজিয়াম, ট্রোপিজিয়াম। আচ্ছা, 40 নম্বরটা কি বলছে দেখেন, যে 6 জন খেলোয়াড়কে দুটি সমান দলে কতভাবে বিভক্ত করা যায়? খেলোয়াড় আছে 6 জন, দুইটা দলে ভাগ করতে গেলে প্রথমে আছে 6/2 সমান কত আসে? 3 এসে নাকি 3। তাইলে আছে আমরা জানি NCR, এন এর মান আছে 6, 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে আছে এখানে আছে আর সমান 3 ফ্যাক্টোরিয়াল, তারপর আছে 6 - 3 ফ্যাক্টোরিয়াল। এইটা মানে উপরে আছে, এইটা একটা সূত্র আছে, সূত্রটা আছে n ফ্যাক্টোরিয়াল ভাগ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস না n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাতে ফ্যাক্টোরিয়ালের সূত্র। তাহলে আছে 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়ালে রাখি দিই এই জায়গায়। তাহলে আমাদের আছে 3 ফ্যাক্টোরিয়াল গুণন 3 ফ্যাক্টোরিয়াল। এই 3 ফ্যাক্টোরিয়াল কাটা গেলে 6 × 5 × 4, নিচে আছে 3 × 2 1 বাদ দিলে আছে 3 × 2 = 6, 3 × 6 = 20। আর এইটা আছে সমান কতটি দলে ভাগ করা যায়? তাইলে আমরা আবার আছে 20কে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসে
10 সমান সমান হচ্ছে 10 ভাগে, এটা হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা।